হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুপিডিয়া। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসসি দুই বোর্ডের স্টুডেন্টের জন্য আজকে অঙ্কের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ লজ অফ ইন্ডিসিস আজকে শুরু করছি। এই লজ অফ ইন্ডিসিস পড়তে গিয়ে আমরা দেখব যে ছোটবেলা থেকে তোমরা এই টু দি পাওয়ার কথাটা তো খুব শুনে এসেছো, সব জায়গাতেই টু দি পাওয়ার কথাটা বারবার শুনে আসছো। এখন তোমরা এটা বুঝতে শিখবে যে এই টু দি পাওয়ার জিনিসটা যে কতটা পাওয়ারফুল সেটা এই লজ অফ ইন্ডিসিস তোমাদেরকে বুঝিয়ে দেবে। তো চলো, লেটস স্টার্ট। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন বলতে আমরা এতদিন কি বুঝেছি? এক্স কে এন বার গুণ করা। কিন্তু এক্স কে এন বার গুণ করার একটা জাস্ট ছোট ফর্ম আমরা বার করে ফেলেছি, এক্স টু দি পাওয়ার এন। কিন্তু আমরা এটা কখনো বার করতে বলছি না যে এক্স টু দি পাওয়ার এন এর মধ্যে এই এক্সটাই বা কি আর এনটাই বা কি। আচ্ছা, এখানে আমি তোমাদের এই ব্যাপারটা পরিষ্কার করে দিই। এক্স হলো এখানে বেস বা নিধান, যেটা হলো একটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এন হলো এখানে সূচক, এন কে বলবো আমরা সূচক বা ইন্ডিসিস। এন হলো এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। সূচকের মৌলিক নিয়ম অর্থাৎ ফান্ডামেন্টাল লজ অফ ইন্ডিসিস। সূচক তো শুধুমাত্র নিজেই এক্সিস্ট করছে না, তার সঙ্গে তার কিছু ফান্ডামেন্টাল রুলস এন্ড রেগুলেশন আছে। কখন আমরা সূচককে কিভাবে ব্যবহার করব, তাদের মধ্যে যোগ বিয়োগেরই বা কি সম্পর্ক, সেগুলো আমরা জানবো। তো আমরা এই লজ অফ ইন্ডিসিস জিনিসটা কি চট করে দেখে নিই। তো তার আগে আমাদের ফান্ডামেন্টাল লসগুলো জানতে হবে। আচ্ছা, এক্স আর ওয়াই যে কোনো দুটি বাস্তব সংখ্যা, আর এম আর এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্স টু দি পাওয়ার এম আর এক্স টু দি পাওয়ার এন কে যদি আমি গুণ করি, অর্থাৎ যদি বেসটা সেম রাখি কিন্তু সূচকটা পাল্টে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিসিসটা পাল্টে যাচ্ছে, পাওয়ারটা পাল্টে যাচ্ছে, কিন্তু আমাদের নিধান কিন্তু একই অর্থাৎ এক্স। তাহলে আমরা দেখতে পাবো এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। আবার এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এম গ্রেটার দেন এন। আবার যখন দেখতে পাচ্ছি এন গ্রেটার দেন এম হচ্ছে, তখন আমরা দেখবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। এবার এটা কেন হলো, এটা বোঝার জন্য আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে এম মাইনাস এন যখন গ্রেটার দেন জিরো, অর্থাৎ এম তখন এন এর থেকে বড়, তখন আমরা এই ফর্মটা লিখবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। অর্থাৎ তাদের ঘাতের মধ্যে বিয়োগ হয়ে যাচ্ছে, বড় ঘাতটা থেকে ছোট ঘাতটা বিয়োগ হয়ে যাচ্ছে যখন আমরা বড় ঘাতের থেকে ছোট ঘাতটা ভাগ করছি। কিন্তু যখন ছোট ঘাত থেকে বড় ঘাত ভাগ করছি, অর্থাৎ এন গ্রেটার দেন এম হচ্ছে, মানে এখানে এমটা এন এর থেকে ছোট হচ্ছে, তখন আমরা কি করছি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। অর্থাৎ এম মাইনাস এনটা লেস দেন জিরো হলে তখন আমরা বলতে পারি এন গ্রেটার দেন এম, আর আমরা তখন সেক্ষেত্রে ভাগফলটা লিখছি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম। গুণের ক্ষেত্রে কি হচ্ছিল, তাদের পাওয়ার বা ইন্ডিসিস গুলোর মধ্যে যোগ হয়ে যাচ্ছিল, কখন? যখন নিধানটা সেম। আচ্ছা, যখন আমরা এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন করি, অর্থাৎ একই নিধানের ওপরে যদি একটা পাওয়ার এবং তার উপরে যদি আরো একটা পাওয়ার থাকে, তখন পাওয়ার গুলোর মধ্যে গুণ হবে এবং সেটা নিধানের পাওয়ারে বসে যাবে, গুণফলটা নিধানের পাওয়ারে বসে যাবে। এটাই হচ্ছে একটা রুল, থার্ড রুল এটা। আর ফোর্থ রুলটা হচ্ছে যখন এক্স ওয়াই দুটি বাস্তব সংখ্যা এবং তার উপরে একটি মাত্র নিধান রয়েছে এম, যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমাদের স্বাভাবিক সংখ্যাও আমরা বলতে পারি, তখন আমরা এক্স টু দি পাওয়ার এম ডট ওয়াই টু দি পাওয়ার এম এই ফর্মে এটাকে এক্সপ্রেস করা যায়। এটা হচ্ছে রুল। এক্স টু দি পাওয়ার এম করছি মানে এক্স এর ওপর এমটা চলে যাচ্ছে আর ওয়াই এর ওপর এমটা ইন্ডিভিজুয়ালি চলে যাচ্ছে এবং ইন্ডিভিজুয়ালি তাদের গুণফলটাই হচ্ছে এটার আনসার। আচ্ছা, আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কেন স্বাভাবিক সংখ্যা বলছি সেটা আমি তোমাদের আগের রিয়েল নাম্বার সিস্টেম যখন পড়াতে গেছিলাম তখন অবশ্যই বলেছিলাম। তোমরা মনে করে ভিডিওটা চালিয়ে একবার দেখতে পারো, বা তোমরা যদি খাতায় নোটস বানিয়ে থাকো সেখান থেকেও দেখতে পারো। আচ্ছা, এক্স বাই ওয়াই টু দি পাওয়ার যদি এম থাকে, অর্থাৎ দুটো বাস্তব সংখ্যার মধ্যে ভাগের টু দি পাওয়ার এম রয়েছে, তখন তার উত্তর হবে এক্স টু দি পাওয়ার এম ভাগ ওয়াই টু দি পাওয়ার এম। জাস্ট ভাগের উপরে আর নিচে এক্স টু দি পাওয়ার এমটা আর ওয়াই টু দি পাওয়ার এমটা ইন্ডিভিজুয়ালি চলে যাচ্ছে, এবং প্রোভাইডেড দ্য কন্ডিশন ওয়াই নট ইকুয়াল টু জিরো। তো এই কন্ডিশনটা কিন্তু আমাদের একদম বারবার মনে রাখতে হবে যে ওয়াই নট ইকুয়াল টু কিন্তু জিরো। আচ্ছা, এবারে চলো আমরা চলে আসি একটা ছোট অঙ্কে। 3 ইন্টু 3 টু 3 অর্থাৎ 33 টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই 12 টু দি পাওয়ার 5 ইন্টু 11 স্কোয়ার। আচ্ছা, 3 কে তাই 33 কে অর্থাৎ 33 কে আমরা ভেঙে নিলাম 3 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 4 সূচকের নিয়ম অনুযায়ী।
আবার ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 6টাকে ভেঙে নিলাম, আর 2 টু দি পাওয়ার 1 ভাগ 3 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 5, 11 স্কোয়ার। 11 কে তো আর আমরা ভাঙতে পারছি না, কারণ এটা একটা প্রাইম, উপরেও একটা প্রাইম আছে, দেখো 11 কে আমরা ভাঙতে পারিনি। এবারে আমরা কি করব, দেখো উপরে আর নিচে সবই 3 2 এদের পাওয়ারে চলে এসেছে। 4টাকে আমরা 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, তার মানে 2 টু দি পাওয়ার 10 হয়ে গেল। তো 2 টু দি পাওয়ার 10 হিসেবে লিখতে, তাই 3 4 11 উপরে 3 2 11, নিচেও রয়েছে 3 2 11। এবারে আমরা উপরের 3 আর নিচের 3 এর মধ্যে যে পাওয়ার গুলো সেগুলো বিয়োগ করে দিচ্ছি, কারণ ভাগ করছি আমি। তারপর 11-র মধ্যেও আমি তাহলে 4 - 2 করলাম, যেহেতু ভাগ করছি তাই পাওয়ার গুলোর মধ্যে বিয়োগ হবে। 2তেও তাই করলাম। এবার 2তে দেখো মাথায় এই কেসটা অকার করছে যে 2 টু দি পাওয়ার -6। আচ্ছা, তার মানে -6 হলো, তখন কি হবে, 2 টু দি পাওয়ার -6 হলে সেটা নিচে নেমে আসবে, 2 টু দি পাওয়ার 6 1/2 টু দি পাওয়ার 6 হয়ে যাচ্ছে সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 9 × 121/64, এটা হচ্ছে এই অঙ্কের আনসার। চলো এবার আমরা নেক্সট পোর্শনে চলে যাই। আচ্ছা, এবার একটা খুব পরিচিত শর্মের সঙ্গেই আমরা পরিচিত হব। এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা আমরা ছোটবেলা থেকেই অনেক অঙ্কে ইউজ করেছি, কাজে লাগিয়েছি। কিন্তু এনিথিং মানে তো খুব একটা ধারণাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় না। তাই এনিথিং অর্থাৎ আমরা মেনশন করে দেবো এটা কিন্তু কেবলমাত্র রিয়েল নাম্বারের ক্ষেত্রেই জিনিসটা ট্রু। আচ্ছা, রুল 2 দেখি, ইন্ডিসিসের রুল 2, x একটা শূন্য ছাড়া বাস্তব সংখ্যা, অর্থাৎ x ইজ আ নন জিরো রিয়েল নাম্বার, এবং n একটা ন্যাচারাল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, x টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/x, আর x টু দি পাওয়ার -n ইকুয়াল টু x টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার n। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে -1 এর সাথে n গুণ হয়ে কিন্তু -n হচ্ছে, অর্থাৎ সূচকের নিয়ম অক্ষুণ্ণ থাকছে, কোনো কন্ডিশনকে ভায়োলেট করছে না সূচকের। তাই এটাকে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার n, অর্থাৎ কোনো পাওয়ারে যদি -n থাকে, মানে বাস্তব সংখ্যার পাওয়ারে যদি নেগেটিভ কিছু থাকে, নেগেটিভ ইন্টিজার হয়, সেক্ষেত্রে আমরা লিখবো 1 ওই বাস্তব সংখ্যা টু দি পাওয়ার ওই ইন্টিজারটা, কিন্তু আমরা মাইনাসটা আর দেবো না ভুলেও, ঠিক আছে, যেহেতু 1 করছি তাই ওটা অলরেডি ট্রান্সফর্মড। আচ্ছা, এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 এর একটা খুব সহজ প্রুফ আমি তোমাদের বলে রাখি, যদিও এটা এর প্রকৃত প্রুফ নয়, তবু তোমাদের এই ক্লাসের জন্য এটাই উপযুক্ত হিসেবে মনে করেছেন। এক্সটা যদি 2 নিয়ে একটা রিয়েল নাম্বার, তাহলে 2 টু দি পাওয়ার m ভাগ 2 টু দি পাওয়ার n, হ্যাঁ, এখানে m আর n টা যদি ইকুয়াল হয় তাহলে 2 টু দি পাওয়ার m বাই 2 টু দি পাওয়ার n টা কি হবে, কেটে যাবে, কেটে কি হবে 1 হচ্ছে। আবার দেখো 2 টু দি পাওয়ার m মাইনাস n টা দেখো কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 0, কারণ m ইকুয়াল টু n, তাই 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, এটা প্রুফ হয়ে গেল, এবং এটা সমস্ত বাস্তব সংখ্যার ক্ষেত্রেই ট্রু। তাই আমরা এবার আরো কিছু রেজাল্ট দেখে নিই। আচ্ছা, এটা দেখো তো যে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 2 এর হোল টু দি পাওয়ার 3 এর মধ্যে কোনটা বড়, এটা জিজ্ঞেস করতে দেয় যে which is bigger। তো আমরা দেখে নিই যে 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 8, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে উপরের পাওয়ারটা যদি ক্যালকুলেট করি তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 8, কিন্তু 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3 ইন্টিজারের ল অনুযায়ী কত হবে, পাওয়ার গুলোর মধ্যে গুণ হয়ে যাবে, বেসটা থাকবে, তাই 2 টু দি পাওয়ার 6 হবে। তাই 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3 এর থেকে বড়। এটা হচ্ছে এমসিকিউ হিসেবে কিন্তু আসতেই পারে। আচ্ছা, এবার দেখো একটা একটু বড় অঙ্কে চলে আসি, দেখে না, 2 to the power m minus 1, 3 to the power 2m minus n, 5 to the power m plus n, 6 to the power n, 15 to the power m, 10 to the power n plus 2, 6 to the power m। এবার দেখো প্রত্যেকটা বেসকে আমি কিন্তু উৎপাদকে ভেঙে নিচ্ছি, 2 to the power m minus 1, 3 to the power 2m minus n, 5 to the power m plus n, 2 to the power n into 3 to the power n, এদিকে রয়েছে আমাদের 2 to the power m plus n minus 1, 2 to the 3 to the power m minus m, কারণ নিচের জিনিসটা আমি বিয়োগ করতে করতে আসছি, কারণ উপরগুলোকে আমি 2 3 5 এর গুণিতকে পেয়ে গেছি, নিচের গুলোকে আমি 2 3 5 এর গুণিতকে পেয়ে গেছি। এবার জাস্ট পাওয়ার গুলোর মধ্যে বিয়োগ করার ক্যালকুলেশন করছি, যেহেতু ভাগ করছি তাই পাওয়ার গুলোর মধ্যে বিয়োগ করার ক্যালকুলেশন করছি। আচ্ছা, এবার যদি পাওয়ার গুলোর মধ্যে আমরা বিয়োগ করতে থাকি তাহলে দেখবো আমরা আলটিমেটলি এই আনসারটা পাবো। তোমরা নিজেরা একবার করে এটা চেক করে নিও। তোমাদের সূচকের রুলস আমি বলে দিয়েছি, তোমরা সেই রুলস গুলো মনে করে এই অঙ্কটা সলভ করো, অঙ্কটার মধ্যে আর জটিল কিছুই নেই। আচ্ছা, চলো এবারে আমরা চলে আসি আরো কিছু প্রপার্টিসে। যদি
এ একটা বাস্তব সংখ্যা হয় তবে এর বর্গমূল হচ্ছে a টু দি পাওয়ার 1/2 আর a টু দি পাওয়ার 1/3 হচ্ছে এর ঘনমূল। কিন্তু a টু দি পাওয়ার 1/n কে আমরা বলবো a টু দি পাওয়ার n কে বলবো এর n তম মূল, এর n তম মূল। আচ্ছা, তার মানে nth রুট বলছি। a টু দি পাওয়ার 1/2 মানে হচ্ছে স্কয়ার রুট, a টু দি পাওয়ার 1/3 মানে হচ্ছে কিউব রুট, আর a টু দি পাওয়ার 1 হচ্ছে n হচ্ছে nth রুট অফ a। এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। ধনাত্মক বাস্তব সংখ্যা এর জন্য a টু দি পাওয়ার 1/n যদি ধনাত্মক বাস্তব সংখ্যা x হয়, অর্থাৎ ধনাত্মক বাস্তব সংখ্যা এর জন্য যদি a টু দি পাওয়ার 1/n টা ধনাত্মক বাস্তব সংখ্যা x হয়, তাহলে আমরা লিখতেই পারি x ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/n, তার মানে x টু দি পাওয়ার n ইকুয়াল টু a, তাই x কে এর n তম মূল বলা হয়। এই দেখো, ওটাই আমি কিন্তু এখানে লিখে দিয়েছি যে x টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি a হয়, তাহলে x ইকুয়াল টু nth রুট অফ a অর a টু দি পাওয়ার n 1/n। এবারে আমরা চলে আসি আরো কিছু ছোট ছোট অঙ্কে। যদি a ঋণাত্মক বাস্তব সংখ্যা এবং n একটি ধনাত্মক বিজোড় সংখ্যা হয়, ধনাত্মক বিজোড় সংখ্যা মনে রাখবে কিন্তু, তাহলে a টু দি পাওয়ার 1/n একটি ঋণাত্মক বাস্তব সংখ্যা হবে। এটাও কিন্তু ঋণাত্মক বাস্তব সংখ্যা। -8 টু দি পাওয়ার 1/3 এটাকে যদি আমি কিউব রুট করি তাহলে আমি পাবো -2। -27 টু দি পাওয়ার 1/3 এটাকে যদি আমি কিউব রুট করি তাহলে আমি পাবো -3, কারণ -2 এর যদি আমি পাওয়ারে 3 নিই তাহলে আমাদের উত্তর আসে -8, আর -3 টু দি পাওয়ারে যদি আমি 1/3 নিই তাহলে উত্তর আসে এই 3 নিই তাহলে আমাদের উত্তর আসে -27। এর ঋণাত্মক বাস্তব সংখ্যা n একটা ধনাত্মক বিজোড় সংখ্যা, nটা হচ্ছে ধনাত্মক বিজোড় সংখ্যা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে a টু দি পাওয়ার 1/n টা ঋণাত্মক বাস্তব সংখ্যা হবে, এটাও যদি ঋণাত্মক হয়। আচ্ছা, এবার দেখো a টু দি পাওয়ার যদি p/q লিখি, এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করছি। এটাকে আমরা লিখে নিলাম a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1/q, কারণ পাওয়ার গুলোর মধ্যে গুণ হয় আমার এটাই দিচ্ছে, তাই এই রেজাল্টটা ঠিকঠাক। তারপরে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/q টু দি পাওয়ার p, এটাও ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই ধর্মটা কাজে লাগিয়ে এই অঙ্কটা সলভ করি। 32 টু দি পাওয়ার -2/3 টু দি পাওয়ার 3/4 টু দি পাওয়ার 4/5, তাহলে 32 টু দি পাওয়ার -2/3 ইনটু 3/4 ইনটু 4/5 করে নিলাম। পাওয়ার গুলোর মধ্যে কাটাকুটি হয়ে গেল, 1/2 স্কয়ার 1/4 ইজ দ্য আনসার। টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/128, তাহলে x এর মান কত? এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু এবার বুঝতে হবে। আচ্ছা, এবার দেখো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা বলেছি তো 1/128, x ইকুয়াল টু কত? 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 120 হয়, তা আমরা 128 টাকে লিখলাম 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7। এবার এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নেব? সিদ্ধান্তটা আমাদেরকে এখান থেকেই কিন্তু নিতে হবে। এবারে দেখো, যদি আমরা দুটো রুল শিখি, a যদি বাস্তব সংখ্যা হয় a নট ইকুয়াল টু 0, -1, 1 এবং x y যদি রেশনাল হলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হয়, তখন x ইকুয়াল টু y হবে। অর্থাৎ a যদি একটা বাস্তব সংখ্যা হয়, a যেখানে নট ইকুয়াল টু 0, -1 আর 1, সেখানে x আর y যদি রেশনাল হয় তাহলে বা মূলদ সংখ্যা হয়, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y ইকুয়াল টু x ইকুয়াল টু y হবে। বুঝতেই পারছো কেন? a আর x আর y যদি আলাদা রেশনাল, একই সংখ্যার উপরে পাওয়ারে বসে তাদের উত্তর সেম আসছে, তাহলে x আর y কি ইকুয়াল হতেই হবে। যদি একমাত্র a 0, -1, 1 হয়, 0, -1, 1 হলে কিন্তু এই কন্ডিশন ভায়োলেট করে যাবে। a b যদি ধনাত্মক বাস্তব সংখ্যা হয় এবং x যদি শূন্য ছাড়া বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ x নন জিরো রিয়েল নাম্বার, তখন যখন a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হবে, তখন a ইকুয়াল টু b হবে, কারণ একই পাওয়ার বসছে দুটো আলাদা আলাদা বেসের মাথায়, সেটা দুজনের মান যদি ইকুয়াল, এটা কখনো হতে পারে না, a ইকুয়াল টু b অবশ্যই হবে। আবার আমরা যদি এক্সটা নন জিরো এই কন্ডিশনটাকে আমরা ছেড়ে দিই, তাহলে আমরা এই সিদ্ধান্তটাও নিতে পারি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x ইমপ্লাই করে x ইকুয়াল টু 0। তাই আমরা কন্ডিশন 1 কে কাজে লাগিয়ে বলতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু, যে আমরা 2 টু দি পাওয়ার 7 দিয়েছিলাম, সেখান থেকে আমরা বলতে পারি যে x ইকুয়াল টু 7, এবং এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এবারে দেখো আমি তোমাদের জন্য কতগুলো অঙ্ক এখানে করে দিয়েছি, যেমন a টু দি পাওয়ার 1/x - y টু দি পাওয়ার 1/x - z ইন্টু a টু দি পাওয়ার 1/y - z ইন্টু টু দি পাওয়ার 1/y - x,
a টু দি পাওয়ার 1 বাই z মাইনাস x টু দি পাওয়ার 1 বাই z মাইনাস y এটা ইকুয়াল টু 1, এটা কিন্তু প্রুফ করতে হবে। আচ্ছা, প্রুফটা কিভাবে করেছি? সূচকের নিয়ম অনুযায়ী আমরা জাস্ট পাওয়ারগুলোকে গুণ করে নিয়েছি। গুণ করে নিয়ে দেখো আমাদের কিন্তু এবারে গুণ করতে হবে প্রত্যেকটার পাওয়ার, নিচে কিন্তু নিধান বা বেসটা a আছে আর পাওয়ারগুলো কিন্তু x আর y দিয়ে আছে, তাই আমরা পাওয়ারগুলোর মধ্যে যোগ করে নিলাম। যোগ করে নিয়ে আমরা দেখতে পেলাম যেটা লসাগু হচ্ছে x মাইনাস y, y মাইনাস z, z মাইনাস x, এবং এখানে দেখো একটা ফ্যাক্টর নেই এর মধ্যে, এখানেও একটা ফ্যাক্টর নেই, এখানেও একটা ফ্যাক্টর নেই, এবং প্রত্যেকটার আগে একটা করে মাইনাস বসছে, এবং মাইনাস বসে দেখবে উপরে যদি সরলটা আমরা করি, সিম্পলিফাই করি, দেন উই উইল গেট 0 ইন দ্য পাওয়ার অফ a। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো দিস সিম্পলিফিকেশন হ্যাজ বিন ভেরি ইজি। তো x প্লাস z ইকুয়াল টু 2y, এটা আমাদের গিভেন কন্ডিশন। বলা আছে b স্কয়ার ইকুয়াল টু ac, প্রুফ দ্যাট a টু দি পাওয়ার y মাইনাস z, b টু দি পাওয়ার z মাইনাস x, c টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়াল টু 1। আচ্ছা, b বাই a ইকুয়াল টু c বাই b করে নিলাম, b স্কয়ার ইকুয়াল টু ac টাকে ভেঙে নিয়ে ইকুয়াল টু আমরা k ধরে নিলাম, k একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। b ইকুয়াল টু তাহলে আমরা ধরে নিতে পারি a কে, c ইকুয়াল টু b কে, আর b এর মান যদি আমি b এর জায়গায় বসিয়ে দিই c এর ইকুয়াল টু তে, তাহলে a কে স্কয়ার হয়ে গেল। তাহলে a টু দি পাওয়ার y মাইনাস z, b টু দি পাওয়ার z মাইনাস x, c টু দি পাওয়ার x মাইনাস y এর জায়গায় a b c তিনটে জায়গাতেই তিনটাকে আমরা a দিয়ে রিপ্লেস করে নিলাম। এবার দেখো তিনটে যেহেতু a দিয়ে রিপ্লেস হয়ে গেল, তাহলে আমাদের কাছে বেসে কি কি পড়ে রইল? a আর a k। তাহলে আমরা a আর k থাকলে যেগুলোর পাওয়ারে এর পাওয়ারে আছে সেগুলোকে আমরা আলাদা করে যোগ করে নিলাম, যেগুলো k এর পাওয়ার আছে সেগুলো আমরা যোগ করে নিলাম। করে দেখলাম আমরা আসছে a টু দি পাওয়ার 0 ইনটু k টু দি পাওয়ার x প্লাস z মাইনাস 2y, কিন্তু আমরা তো জানি x প্লাস z ইকুয়াল টু 2y, তাহলে x প্লাস z মাইনাস 2y ইকুয়াল টু 0, তাহলে a টু দি পাওয়ার 0 ইনটু k টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। দিস ইজ দ্য প্রুফ, not answer, it is proved. There is a proof in this sum, not a simplification. You have to simplify for the proof. A equal to xy to the power p minus 1, b equal to xy to the power q minus 1, c equal to xy to the power r minus 1, এটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ গিভেন কন্ডিশন। এবার আমাদের প্রুফ করতে দিয়েছি a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q ইকুয়াল টু 1। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু সিমিলার ধরনের, আমরা জাস্ট পাওয়ার বা বেসে কিছু চেঞ্জ করছি বা বেসগুলোকে সেম করে নিয়ে পাওয়ারগুলোর মধ্যে অপারেশন করছি। আমাদের উত্তর কিন্তু ফান্ডামেন্টাল লস অফ ইন্ডিসিস থেকেই চলে আসছে, অর্থাৎ ফান্ডামেন্টাল লস অফ ইন্ডিসিসটা আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা দেখো এর জায়গায় xy দিয়ে মানটা বসিয়ে দিলাম, b এর জায়গাতে xy দিয়ে মানটা বসিয়ে দিলাম, c এর জায়গাতে বসিয়ে দিলাম, দিয়ে দেখো x এর পাওয়ারগুলোকে আমরা যোগ করে নিয়েছি বা বিয়োগ করে নিয়েছি, y এর পাওয়ারগুলোকে যোগ বা বিয়োগ করে নিলাম, নিয়ে দেখো আমাদের পাওয়ারগুলো প্রত্যেকটা কেটে কুটে যাচ্ছে, কেটে কুটে গিয়ে আমাদের কিন্তু পড়ে রইল x টু দি পাওয়ার 0 ইনটু y টু দি পাওয়ার 0। y এর পাওয়ারগুলো আমাদের কেটে কুটে গেল, x টু এইটা y এর পাওয়ার, আর আমাদের x এর পাওয়ার তো 0 এসেই গেছে, তাই x টু দি পাওয়ার 0 ইনটু y টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ইট হ্যাজ বিন প্রুভড। আচ্ছা, এবারে দেখো আমরা আরেকটা অঙ্ক দেখে নিই চট করে। a টু দি পাওয়ার x equal to b to the power y equal to c to the power z and abc equal to 1, prove that xy plus yz plus zx equal to 0। এটা একটু অন্যরকম, a to the power x equal to b to the power y equal to c to the power z equal to k, এটা হচ্ছে কনস্ট্যান্ট, k একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট কথাটা কিন্তু অবশ্যই কেউ লিখতে যেন ভুলো না। আচ্ছা, x equal to তাহলে k to the power 1 by x, সূচকের নিয়ম অনুযায়ী b to the power k to the power b equal to k to the power 1 by y, c equal to k to the power 1 by z। তাহলে abc 1 এটা আমাদের গিভেন কন্ডিশন, abc এর মানটা বসিয়ে দিলাম, এখানে k সবাই k এর পাওয়ারে আছে তাই যোগ করে দিলাম, যোগ করে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ইকুয়াল টু 1, অর্থাৎ উপরেরটা k এর পাওয়ারে এই যে উপরের পোরশনটা এটা কিন্তু 0, কারণ k টু দি পাওয়ার 0 ই 1 হবে, এটা কিন্তু প্রুফ হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো তোমাদের বাড়িতে করার জন্য আমি কতগুলো টু বি ডান বা ডু ইট yourself দিয়ে দিলাম, এটা তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, ক্লিয়ার স্ক্রিনশট তুলে নাও বাড়িতে প্র্যাকটিস করার জন্য। আর ফর সিবিএসসি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড দুই রকম স্টুডেন্টকে আমি বলছি যে তোমরা তোমাদের টেক্সট বুক থেকে বা
তোমাদের ম্যাথামেটিক্সের যে বুকটা তোমরা ফলো করছো, গভর্নমেন্টের বই হতে পারে, সিবিএসসির ক্ষেত্রে যে টেক্সট বই ফলো করছো, সেটা প্রত্যেকেই এই চ্যাপ্টারের এক্সারসাইজটা কমপ্লিট করার চেষ্টা করো। এবং এই কতগুলো টাস্কের মধ্যে যদি কিছু না পারো তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও। এবং যদি এক্সারসাইজ থেকেও কিছু না পারো তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও। যে প্রশ্নগুলো সর্বাধিক না পারার মধ্যে থাকবে আমরা সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো একটা ডাউট ক্লিয়ারিং ক্লাসে। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদেরও এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে বলো। আর আমরা এর পরবর্তী চ্যাপ্টারে পরবর্তী ক্লাসেই চলে যেতে পারবো। তো আমরা আরো জানবো, দেখবো, শিখবো। তো তার জন্য চোখ রাখতে হবে এডুপিডিয়াতে।